দেশে ফিরছেন শেখ হাসিনা। কিভাবে, কখন, কোনো কিছুর ঠিক নেই, আদৌ এর কোনো ভিত্তি আছে কিনা তাও আমরা জানি না, কিন্তু কথাটি জনে জনে বিভিন্ন ভাবে রটে গেছে। এর একটি বড় কারণ ভারতের গণমাধ্যমগুলোতে প্রচ্ছদ আকারে ছাপা হয়েছে, এবং একেবারে যে সমস্ত পত্রপত্রিকার কোনো ভিত্তি নেই, শুধুমাত্র সেগুলোতেই যে এরকম খবর ছাপা হয়েছে তা নয়, অনেক বড় বড় পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন। কথাটা শুনতে আসলেই একটু হাস্যকর লাগে, পাগলের প্রলাপই মনে হয়। আসলে সত্য কিনা আমি কথা বলবো। আজকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক নাজমুল হাসান কলিমুল্লাহ। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন আমি বলছিলাম যে একটা কথা খুব রটে গেছে, সেটি হচ্ছে গিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা। আপনিও নিশ্চয়ই এরকম কথা শুনেছেন, বিষয়টি আসলে কি? সেখানে তারা 24 ঘন্টার নোটিসে লাখ লাখ কর্মী সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। আগে বলুন যে শেখ হাসিনা দেশে ফিরছে এই কথাটি আপনি শুনেছেন নাকি, এবং বিষয়টি কি? দেখুন, আপনার প্রচারণা এবং সেটা গুজব হতে পারে, অথবা সত্যের কাছাকাছি হতে পারে, অর্ধ সত্য হতে পারে, কিয়দংশ সত্য তেমনটিও হতে পারে। প্রচারণার একটা থিম হচ্ছে এরকম যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে টুক করে তিনি ঢুকে পড়বেন। খেয়াল করেন, আজকে নতুন না। দ্বিতীয়ত, তিনি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছেন। এখন দিল্লির একটি সামরিক বিমান বায়ুসেনাদের ঘাঁটিতে তাকে নামিয়ে দিয়ে এসেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের উড়োজাহাজ, এবং সেটি ক্রু সহ নিরাপদে কিন্তু প্রত্যাবর্তনও করেছে। আর এক সেনা হেফাজত থেকে আরেক সেনা হেফাজতে এই যে হস্তান্তরিত হওয়া, সেটি আপনার উইথ প্রোটোকল এন্ড এভরিথিং, সেটা একটা ডাইমেনশন। আরেকটা হচ্ছে আমরা প্রচারণার খাতিরে যে কয়েনেজ গুলো ব্যবহার করেছি এখানে, কোট আনকোট শেখ হাসিনা পালিয়ে গেছে। এটা যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না, শেখ হাসিনাকে ওন করেন না, যারা শেখ হাসিনাকে ঘৃণা করেন, তারা কিন্তু সমস্বরে দল নির্বিশেষে, এটা জামাতে ইসলামী হোক আর বিএনপি হোক, বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি সেটি হোক, বা আপনার বাম ধারার যারা আন্দোলনে শরিক হয়েছিলেন হাসিনা সরকার উৎখাতে, তারাই হোক, সেই কয়েনেজটা ব্যবহার করছে। আর আপনার নির্মোহভাবে যে বিষয়টি খেয়াল করা দরকার, আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা, যেমন ধরুন এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, তারপরে যে বাহিনীগুলোর ইন্টেলিজেন্স অর্গান আছে, এমআই, নেভাল ইন্টেলিজেন্স, এয়ার ইন্টেলিজেন্স, বিজিবি ইন্টেলিজেন্স, এদের উইথ ডিউ রেসপেক্ট, মানে আশা করি কেউ অফেন্স হিসেবে নেবেন না বিষয়টা, আমি খুব ফার রিচিং একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলছি। অ্যাটিটিউডটা ক্লারিক্যাল এবং মোড অফ অপারেশন ক্লারিক্যাল, স্টাইল অ্যানালগ, আর আমরা ক্যাটার করছি ডিজিটাল একটা ওয়ার্ল্ড। তো ফলে যে হায়াটাসটা তৈরি হচ্ছে, তার ফলে কিছু ফিক্সেশন আছে মাথায়। যেমন একটা লোক কোন একটা পদে আছে, সেই লোকটার আত্মীয় স্বজন কি করে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট, ইউনিক, আশরাফুল মাখলুকাত আমরা বলি, আল্লাহর অভাবিত অপূর্ব সৃষ্টি। এখন একজন প্রোটোটাইপ তো হবে না। এখন কারো চাচা বা মামা বা বাবা বা মা আওয়ামী লীগ করে বলে তার পুত্র বা কন্যা একই মনোবৃত্তির লোক হবে, এই যে ফিক্সেশন, এর থেকে বেরিয়ে আসতে হবে। এখন কিন্তু সেবা ওই অর্থে পাচ্ছেন না, এক ধরনের প্রতিহিংসার কালচার তৈরি হচ্ছে। এবং
যারা সার্ভিসে আছেন তারাই একে অপরের শত্রুতে পরিণত হচ্ছেন, যেখানে টিম স্পিরিটটা খুব জরুরি ভিত্তিতে দরকার ছিল। আর ওই যে আপনার অ্যানালগ মাইন্ডসেট নিয়ে ডিজিটাল সার্ভিসটা আপনি প্রদান করতে পারবেন না, সে বিষয়টাও আছে। এখন ধরুন আপনি একটা কালার রেভলিউশন করলেন, করে আপনার দীর্ঘদিন প্রায় 16 বছর ক্ষমতায় ছিলেন এরকম একটা সরকারকে উৎখাত করলেন। এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম হয়েছে তা তো নয়, তিউনিসিয়ার মতো দেশে হয়েছে, অন্যান্য দেশে হয়েছে, আমরা দেখেছি। এখন আপনি যদি মনে করেন এটা মৌরুসি পাট্টা, দিস ইজ দ্য লাস্ট গভর্নমেন্ট, দ্যাটস রং। একই কায়দায়, যেই কায়দায় আপনি ক্ষমতায় এসেছেন একই কায়দায় কিন্তু বিচ্যুত হতে পারেন ক্ষমতা থেকে, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা দরকার। এখন যে লোকগুলো এনএসআই ডিজিএফআই তে কাজ করছে, এরা রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে হয়তো কেউ ভালো পজিশনে ছিলেন, ভালো পোস্টিং এ ছিলেন, পরে প্রাপ্ত জনে পরিণত হয়েছেন, কিন্তু ওই অর্গানের মধ্যে তো আছেন, মাইন্ডসেটটা তো ওই ক্লারিক্যালি রয়ে গেছে। তো ফলে আপনি এই যে ইনোভেটিভ যে একটা অ্যাপ্রোচ যেটা দরকার ছিল, আপনার খেয়াল করে দেখেন ডাউন সাইজিং দ্য গভর্নমেন্ট, এই মটো নিয়ে আপনার আমাদের ট্রাম্প মহোদয় কাজ করছেন। এখন ইলন মাস্ক হচ্ছেন তার সবচেয়ে বড় অ্যাডভাইজার এখানে। এখন সেই দৃষ্টিকোণ থেকে দীর্ঘদিনের ফসিলাইজ যে অর্গানাইজেশন, ইউএসআইডি বলুন, সিআইএ বলুন, কিংবা আপনার ন্যাটো বলুন, সব জায়গায় কিন্তু তিনি হাত দিয়ে বসেছেন। ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, টপসি টার্ভি একটা অবস্থা। যে ভেস্টেড ইন্টারেস্ট গুলো ডেভেলপ করেছিল, সেলফ প্রিজার্ভেশনের যে কালচার গড়ে উঠেছিল, সেগুলো কিন্তু থাকছে না। এখন আমাদের এখানে কিন্তু আমরা ওই ঘেরটোপের মধ্যে কিন্তু ঘুরছি। তো ফলে কালকে যদি আপনি দেখেন, আপনি ভাবছেন 1 লাখ লোক, সেখানে যদি 10 লাখ লোক মোবিলাইজড হয়ে যায়, এরা তো শীত নিদ্রায় আছে, অপেক্ষায় আছে। আমি তো আমাদের সঙ্গে তো সবার সকল পক্ষের লোকজনের সঙ্গে কথা হয়, তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে যে অ্যাডভাইজরিটা দেওয়া হয়েছে যে তোমরা এখন নিরাপদে থাকো, লুকিয়ে থাকো, শীত নিদ্রায় থাকো, মানে ওই হাইবারনেশনে যেমন সাপ থাকে শীতের সময় সেরকম, কিন্তু তোমার যে সাপ হিসেবে দংশন করার ক্ষমতা সেটা কিন্তু যায়নি। তোমার পর্যাপ্ত রিসোর্স আছে, শীতের সঞ্চয় আছে, সেটা ব্যবহার করে সবাই যদি লাখে লাখে লোক নেমে যায়, আপনাকে তো সেটা, আপনি তো হাজার হাজার লোকের গায়ে গুলি চালাতে পারবেন না। আর ওই যে আপনার দরবারে যে সিদ্ধান্তটা হয়েছে, রুলস অফ এঙ্গেজমেন্টটা, যে আমরা নিরস্ত্র জনগণের ওকে গুলি ছুড়বো না, এমুনিশন থাকলেও ব্যবহার করব না, সেটা তো বলবৎ আছে। এখন যিনি বিএনপি করেন, যিনি আপনার জামাতে ইসলাম করেন, বা যিনি এই নতুন প্রজন্মের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কোটা মুভমেন্ট থেকে এক দফা মুভমেন্টে চলে গিয়েছিলেন, তার বুকে যেমন আপনি গুলি চালাতে অপারগতা প্রকাশ করেছেন, একই অবস্থা তো এখানে হবে। এবং এটার প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে যে অপরাধের অভিযোগটা আসতো, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এখানেও তাই হবে। কিন্তু এইখানে মিডল একটা পার্ট কিন্তু রয়ে গেছে। মিডল পার্টটা হচ্ছে গিয়ে যে থানাগুলো থেকে অস্ত্র সব লুট হয়ে গেছে, জঙ্গিরা সব বাইরে, এবং এরই মধ্যে আমরা জানি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিলিশিয়া ডিপ্লয়েড হয়ে গেছে, তাদের হাতে অস্ত্র আছে। ফলে আর্মি যদি চুপচাপও থাকে, ইট উইল নট ওয়ার্ক, কারণ মিলিশিয়া বাহিনী কিন্তু মাঠে আছে। am I right? আপনার এটা তো হবে, বিষয়টা আগের মতো সহজ সরল নয়, এটা অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি কমপ্লেক্স। কিন্তু তারপরেও এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যেই পথে এসছেন সেই পথে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। কায়দা নেই অন্যভাবে এটাকে ইন্টারপ্রেট করার। এটা হবে ব্লাডি, এটা হবে রক্তাক্ত, কিন্তু ইন্টার দ্য ড্রাগন এক্সিট দ্য ড্রাগন, খেলাটা একই রকম, ফর্ম ধরনটা আলাদা। কিন্তু টু স্টার্ট উইথ মানে এক্সপানশন, যেটা সেই শকুনির দেশ আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া হয়তো চলছে, লাইক ইসরায়েল, লার্জার ইসরায়েল। এই বিষয়গুলোকে আপনাকে মাথায় নিতে হবে, তা না হলে তো আপনি আপনার ইন্ডিপেন্ডেন্স, আপনার সোভারেনিটি, আপনার রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করতে পারবেন না। রক্তের বন্যা বয়ে যাবে স্যার, যাবে। আপনার এই যে 71-এ এই শান্তিপ্রিয় এই অঞ্চলটার উপরে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে না, পাকিস্তান তো বাধ্য করেছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে ফর সেলফ প্রোটেকশন। নির্বিচার যে গণহত্যা, সেটার প্রতিক্রিয়াই তো মানুষ আপনার রুখে দাঁড়িয়েছে।
স্যার আমরা যখন দেখলাম শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় যে বাংলা মানে বাংলার নতুন করে ম্যাপ, বাংলাদেশের ম্যাপ অঙ্কন না করে তারা একটা ওই আসাম, উড়িষ্যা, বিহার এইসব নিয়ে যে একটা মানে পুরনো বাংলাকে নিয়ে দুই বাংলাকে মিলে যে ম্যাপ বানিয়েছিল, আপনার কি মনে হয় এই দিবা স্বপ্ন কি পূরণ হবে? আমি আশ্চর্য হব না, কারণ হচ্ছে এটা না বুঝে না চিন্তা ভাবনা করে তো হাজির করা হয়নি। আপনার বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যে টেরিটরির উপর তিনি তার সোয়ে বা প্রভাব খাটাতে পারতেন, সেই স্বপ্ন আপনার আমাদের মাহফুজ আলম মহোদয়, যিনি আমাদের নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, আগে দপ্তরবিহীন ছিলেন, উজিরে খামাকা বলা হতো যাকে, ইনি কিন্তু ঘন্টা দুয়েকের জন্য একটা এরকমের জঙ্গি নেতাও বলে এরকম একটা ম্যাপ কিন্তু উনি উপহার দিয়েছিলেন আমাদের। ঘন্টা দুয়েক পরে আবার কি মনে করে সেটা সরিয়ে ফেলেছেন, বাট ইজ এ ফুড ফর থট। এবং তার কেউ আরো স্বপ্ন যারা দেখতে ভালোবাসেন তারা বাংলা, বিহার, উড়িষ্যার পুরো ম্যাপ এঁকে দিয়েছেন। এবং সঙ্গে তখন তো এই 7টা 7 সিস্টার রাজ্য ছিল না, সবগুলো মিলিয়ে ছিল আসাম। তো আসামও কেউ ভাবছেন যে ওয়াই নট, সেটাও আমাদের হতে পারে, আমাদের ব্যাকইয়ার্ড, ল্যান্ড লক, তো সার্ভাইভ করার সুযোগ নেই আমাদের ছাড়া, এইসব চিন্তা ভাবনা করছেন। এখন এগুলা যা আমরা কথা বলছি এগুলাই সবই আর কি মানে কথার কথাও হইতে পারে, সত্যও হইতে পারে, হু নোজ, কারণ কে জি স্যার হাইপোথিসিস মানে গবেষকের দৃষ্টিকোণ থেকে দেখলে অনুসিদ্ধান্ত। ফলে মানে হাইপোথিসিস বললেও ভুল হবে, কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে কথা বলাটাও ঝুঁকিপূর্ণ। মানে এখন ঝুঁকিপূর্ণ কথা কিন্তু আপনাকে বলতে পারতে হবে, খেয়াল করেন, ঝুঁকিপূর্ণ কথা আমরা বলি না বলি আমাদের ভেতরে এই স্থাবকতা ও ধরার একটা কালচার কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে, যেটা সবচেয়ে বড় ডেট্রিমেন্ট না না চাই না, বা এমন কোনো বিষয় আলোচনা করা উচিত নয় যেটা অন্যদেরকে কোনো অপরাধের ইনস্টিগেট করে, রাইট? সো আমরা যেটা জানি না সেটা নিয়ে, আর এগুলি এত স্পর্শকাতর ব্যাপার, সুতরাং এগুলো নিয়ে কথা না বলাটাই আমার মনে হয় বিবেচনাপ্রসূত। যদি কথা হয় তাহলে উপযুক্ত ফোরামেই কথাগুলি আলাপ আলোচনা হওয়া উচিত। এখন আপনি আমাকে বলেন, এখন বাংলাদেশে মধ্যরাত, আপনি কোথা থেকে কি মিটিং করে ফিরছেন? আমি ধরুন দীর্ঘদিন ধরে প্রায় 22 ঘন্টা কাজ করে অভ্যস্ত। খেয়াল করে দেখেন, কদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন 3টা 3:30টার দিকে প্রেস কনফারেন্সে ডাকলেন, অনেকে কিন্তু খুঁজে বের করেছেন যে এর আগে প্রথম 3টা 3:30টায় যে কে সক্রিয় ছিলেন, আমার নাম এসছে ছবি সহ, যে তিনি 3:30টার সময় ক্লাস নিতেন আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সময়। তো সেই জন্য মানে আমাদের মাননীয় প্রধান মানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তা তো নয়। জি আচ্ছা, এইবার আমাকে হ্যাঁ, এইবার আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে মানে সবই হাইপোথিসিস, এবং কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন বলে যে কথা রটছে এটার ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বললেন না। দেখুন, আপনি তো শুনেছেন যে উনি আসবেন, আমি এও শুনেছি তিনি অলরেডি চলে আসছেন এবং অবস্থান করছেন। আমি কিন্তু সবকিছু স্পেকুলেশন যা কিছু হোক, আমি কিন্তু কগনিজেন্সে নেই, কোনো কিছুকে খেলো বা ছেদ হিসেবে নেই না, কগনিজেন্সে নেই। আমি খেয়াল করে দেখেন, আমি কিন্তু সবার আগে বলেছি যে 7 জানুয়ারির যে নির্বাচন 24-এ সেটা কিন্তু টিকবে না। এই আপনার ম্যান্ডেটের উপর ভিত্তি করে কোট আনকোট এই 5 বছর মেয়াদে সরকার থাকবে না, এবং সেটি বলার কারণে অনেকে আমাকে পাগল বলেছে। এবং আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছিল, 1.5 বছর ধরে সেই মামলা লড়ে আমি জিতেছিলাম। তো সেই জন্য আপনার মনটা খোলা রাখতে হবে, দরজা জানলা খোলা রাখতে হবে, ফিক্সেশন মাথায় রাখা যাবে না।